আচ্ছা, ক্লাসে কেন জানি সবাই চুপ থাকে, একদম ঘাপটি মারি থাকে। আসলে ঘাপটি মারি থাকলে কিন্তু কেউ কিছু শিখতে পারবেন না, হ্যাঁ। সো যে যত বেশি প্রশ্ন করবেন সে তত বেশি শিখবেন। এখন প্রশ্ন যদি না করেন, তারপর কোনো টপিক যদি না বুঝেন, না বুঝে যদি চুপচাপ থাকেন, তাহলে কিন্তু ক্লাসের মতো ক্লাস চলে যাবে, কিছুই বুঝবেন না। পরে কিন্তু গিয়ে আমার বদনাম করবেন যে ভাইয়ের কাছে কোর্স করলাম, কিছু শিখলাম না। আবার ক্লায়েন্টের কাজও করতে পারবেন না। ওকে ভাইয়া। আচ্ছা, কথা বলতে হবে, কোশ্চেন করতে হবে, হ্যাঁ। আচ্ছা, আমরা নেভিগেশনাল, ট্রানজ্যাকশনাল অ্যান্ড কমার্শিয়াল শিখছিলাম, তাই না? এবং পুরা এই হ্যান্ড নোটটা কি সবাই পড়ছেন? যারা ক্লাসে জয়েন করতে পারেন নাই তারাও কি পড়ছিলেন? জি ভাই করছি। কয়জন করছেন দেখি হাত তুলেন তো। জসিম মিয়া আর হাত তুলেন দেখি। ফয়জুল আর হ্যান্ড নোট শুধুমাত্র দুইজন পড়ছেন। তাহলে এত কষ্ট করে হ্যান্ড নোট তৈরি করার মানে হয় কি? জাস্ট ক্লাসে এসে লেকচার দিয়ে গেলেই তো হয়ে যায়, তাই না? ইমরান ভাই, ব্যস্ত ছিলেন মনে হয় নাকি? আচ্ছা, যেগুলো হ্যান্ড নোট দিয়ে সেগুলো ভাই আমি 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 হাসপাতালে এখনো আমি হাসপাতালে। ইন্নালিল্লাহ, কি হয়েছে ভাই? কার কি সমস্যা? আমার বড় বউকে নিয়ে আছে। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে ফোন দিব নি। আচ্ছা, এই এগুলা মনে হয় সব কমপ্লিট করছেন। যাই হোক, আমি হচ্ছে ক্লাস নোটটা, সরি, হোমওয়ার্কগুলো দেখে রিভিউ করব। আচ্ছা, আজকে আমরা শিখব হচ্ছে আমাদের এসিওর একদম হাতে খড়ি বা এসিওর যেটা আমরা বলবো একদম মাদার যে সেকশনটুকু, কিওয়ার্ড রিসার্চ বা কিওয়ার্ড রিসার্চ কীভাবে করতে হয়, কত ধরনের কিওয়ার্ড আছে, এই জিনিসগুলো আজকে শিখবো। একদম বেসিক জিনিস, যেহেতু আমরা কেবল শিখতেছি, তার মানে আমরা সবাই ছোট মানুষ। আমরা যদি যখন প্রথম স্কুলে গেছিলাম, আমরা প্রথম যখন স্কুলে ভর্তি হয়েছিলাম, প্লে নার্সারি 1 যখন ভর্তি হয়েছিলাম, তখন আমাদেরকে কি করা হয়েছিল বলুন তো? তখন আমাদেরকে চকসিলেট বা চকসিলেট কে কে ইউজ করছেন জানি না, আমি আমি ইউজ করছিলাম। বা খাতায় কলমে লিখে দিত, লিখে দেওয়ার পর আমাদেরকে কি বলতো, যেমন সরেয়, সরেয়া, রস্বই, দীর্ঘই, এগুলো লিখে দিত। এগুলোর উপরে আমাদেরকে হাত ঘুরাইতে বলতো, তাই না? যে এগুলোর উপরেই বারবার প্র্যাকটিস করো। তারপর আমরা একটা একটা করে ওয়ার্ড লেখা শিখছি। প্রথমে অক্ষর, তারপর শব্দ, তারপর বাক্য, তাই না? তো এসইওর ক্ষেত্রেও জি আমরা ভাইয়া। একদম ছোট ছোট টপিক থেকে শিখবো। গতদিনের ক্লাসে বলছিলাম যে বড় বড় জিনিস খাইতে গেলে আমাদেরকে ছোট ছোট জিনিসগুলোকে আগে হজম করা শিখতে হবে। তো ছোট ছোট জিনিস যদি আমরা হজম করতে না পারি বা হজম করা শিখতে না পারি বা বুঝতেই যদি না পারি ছোট টপিকগুলা, তাহলে কিন্তু বড় টপিকে গিয়ে আমরা একদম সাগরে পড়ার মতো অবস্থা হয়ে যাব, বা কোনো কিছু বুঝবো না, মাথা ঘুরাবে, মনে হবে যে কি সব করতেছি। আরে মাঝে মাঝে কি রিলস দেখেন না পরীক্ষার আগের দিন, কি করে একদম পড়তে বসিয়া কিছু মাথায় ঢুকে না, একদম বই টই ফালাই দিয়া আবার শুয়া পড়ে। ফানি ভিডিও দেখেননি? তো এই ছোট ছোট টপিক গুলা, এগুলা কিন্তু এসইওর এক একটা করে পিলার। যত ভালো প্র্যাকটিস করবেন, যত ভালো শিখবেন, তত ভালো আপনি আউটপুট দিতে পারবেন, তত ভালো ক্লায়েন্টের রেজাল্ট নিয়ে আসতে পারবেন। সো এই জিনিসগুলোকে একদম অবহেলা করবেন না, একদম খুব ভালোভাবে শিখবেন। কারণ কিওয়ার্ড রিসার্চ আপনি যখন ভালো করে বুঝবেন, যেমন কালকে গত দিনের ক্লাসে আমি বুঝাইছিলাম ইউজার ইন্টেন্ট, যদি কেউ ইউজার ইন্টেন্ট গত দিনে একদম পারফেক্টলি বুঝে থাকেন, তাহলে সে অটোমেটিকলি আজকে কিওয়ার্ড রিসার্চটা তার জন্য সহজ হয়ে যাবে। বাট ইউজার ইন্টেন্টে যদি কেউ বুঝতে না পারেন, নিশ কি, মাইক্রো নিশ কি, এগুলো যদি বুঝতে না পারেন, কি নিয়ে কাজ করবো এইটাই যদি বুঝতে না পারেন, তাহলে আজকে কিন্তু আপনি কিওয়ার্ড রিসার্চ মাথার উপর দিয়ে যাবে। তো কেউ যদি ক্লাস মিস করে থাকেন, আমাদের ড্রাইভ লিঙ্ক এবং ইউটিউবে আপলোড করা আছে ক্লাসগুলা, সবগুলো আপনারা দেখে নেবেন। আর গ্রুপের মধ্যে তো আমাদের হ্যান্ড নোট দেওয়াই হয়, হ্যান্ড নোট একবার পড়ে নেবেন। ওকে, আচ্ছা, গতদিন আমরা, জি কেউ কিছু বলতেছেন?
এক্সটেনশন গুলো যে নামাইতে বলছিলেন তিনটা। নামাইছিলেন এক্সটেনশন? হ্যাঁ ভাইয়া নামাইছি। আচ্ছা, আস্তে আস্তে আমরা এক্সটেনশনের কাজে যাব। ওকে ভাইয়া। আপাতত এক্সটেনশন নামায় রাখেন শুধু। আচ্ছা, কতদিন আমরা যেমন চারটা ইন্টেন্ট পড়ছিলাম, ইনফরমেশনাল ইন্টেন্ট, ট্রানজ্যাকশনাল ইন্টেন্ট, নেভিগেশনাল ইন্টেন্ট অ্যান্ড কমার্শিয়াল ইন্টেন্ট। তো ইনফরমেশনাল ইন্টেন্টে কি পড়ছিলাম আমরা, যে এক কথায় এটা উত্তর লিখে দিয়েছিলাম নিচের দিকে আমি, যে জ্ঞানমূলক বা জ্ঞান অর্জন করার জন্য যে ওয়ার্ডগুলো লিখে সার্চ করা হয়, বা ইউজার বা একজন ইউজার জ্ঞানের অর্জন করার জন্য যে লিখে সার্চ করে, হোয়াট ইজ এসইও, তাহলে এটা কি হচ্ছে ইনফরমেশনাল ইন্টেন্ট, তাই না? কেউ বলতে পারবেন ট্রানজ্যাকশনাল ইন্টেন্ট তাহলে কোনটা? ট্রানজ্যাকশনাল ইন্টেন্ট হবে যেটা আমরা কোনো ওয়েবসাইটে কেনা বা দেখার জন্য যেটা ইয়ে করি। এক্স্যাক্টলি কোনো ওয়েবসাইট না, আমরা কোনো সার্ভিস বা কোনো প্রোডাক্ট যখন আমাদের নিড হয়, যখন আমরা কিনতে চাই বা কেনার জন্য মনস্থির করি, তারপর ওইটা নিয়ে যখন আমরা গুগলে সার্চ করি, সেটাই হচ্ছে ট্রানজ্যাকশনাল ইন্টেন্ট বা ট্রানজ্যাকশনাল কিওয়ার্ড বলবো আমরা। এরপর নেভিগেশনাল কি বলছিলাম, কোনো একটা ব্র্যান্ড সম্পর্কে আমরা জানি, এক্স্যাক্ট ওই ব্র্যান্ডটার কাছে যাওয়ার জন্য বা এক্স্যাক্ট ওই ব্র্যান্ডের ওয়েবসাইটে যাওয়ার জন্য আমরা যে কিওয়ার্ডগুলো লিখে সার্চ করি, সেটা হচ্ছে আমাদের নেভিগেশনাল কিওয়ার্ড বা নেভিগেশনাল ইন্টেন্ট। ওকে, এরপর হচ্ছে কমার্শিয়াল ইন্টেন্ট কি, যে ট্রানজ্যাকশনাল ইন্টেন্টের সাথে হচ্ছে কমার্শিয়াল ইন্টেন্ট হবে, যে কোনো একটা জিনিস আমি কেনার জন্য একদম ফুল অ্যান্ড ফাইনাল ডিসিশন নিয়ে নিছি, আমি একটা টি শার্ট কিনবো। এখন টি শার্টটা আমি কোথায় থেকে কিনবো, একটু কম্পেয়ার করব, 2-3টা কোম্পানির সাথে কম্পেয়ার করব, যে কার প্রোডাক্ট ভালো, কার ফেব্রিক ভালো, কে কোয়ালিটি ভালো দিচ্ছে, কার দাম কম, কে ফাস্ট ডেলিভারি দিতে পারে, বা কার রিফান্ড পলিসি ভালো। এইসব জিনিস যখন কম্পেয়ার করি তখন হচ্ছে কমার্শিয়াল কিওয়ার্ড। ঠিক আছে? ওকে, তো এই আমাদের ইন্টেন্ট এবং কিওয়ার্ড টাইপস চারটা একই ধরনের, ঠিক আছে? তো এই চারটা কিওয়ার্ড টাইপের সাথে আমাদের কিছু কিওয়ার্ড যুক্ত থাকে, আমাদের কিছু টার্ম থাকবে, যেটা হচ্ছে শর্ট টেল কিওয়ার্ড, লং টেল কিওয়ার্ডস এবং এলএসআই। এলএসআই এটা নিয়ে আমি পরে আলোচনা করছি, জাস্ট আপাতত মাথায় রাখেন এসআই। আচ্ছা, শর্ট টেল কিওয়ার্ড কীরকম হতে পারে, একটা বা দুইটা ওয়ার্ড থাকবে, যে কিওয়ার্ডে একটা বা দুইটা ওয়ার্ড থাকবে। আমি যেমন শার্ট লিখে, যদি এটা একটা কিওয়ার্ড, তাই না? শার্টও তো একটা কিওয়ার্ড, যেটা লিখে আমরা কি বলছি, সার্চ ইঞ্জিনে যেটা লিখে আমরা সার্চ করি ওইটাই একটা কিওয়ার্ড, তাহলে শার্টও একটা আমাদের কিওয়ার্ড। তো শর্ট টেল কিওয়ার্ডগুলোতে হয় কি, এক থেকে দুই শব্দের মধ্যে হবে এবং সার্চ ভলিউম কিন্তু অনেক হাই। যদি শুধুমাত্র যদি আমরা যদি সার্চ শার্টে যদি ইয়া করি, এখানে দেখেন কত, প্রায় 94 লক্ষ, 9,43,43,00,000 হয়ে যাচ্ছে, 9,43,00,000 লিখে সার্চ করে বাংলাদেশের মধ্যে। ঠিক আছে, রেজাল্টটা কত, 24 সেকেন্ড টাইম ডিউরেশনটা। তো শর্ট কিওয়ার্ডটা এক থেকে দুইটা ওয়ার্ডের মধ্যে হবে এবং সার্চ ভলিউম হাই হবে এবং কম্পিটিশন অনেক বেশি হবে, যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। শুধুমাত্র শার্টকে যদি টার্গেট করে কোনো এসইও এক্সপার্ট কোনো একটা ওয়েবসাইটকে র্যাঙ্ক করাইতে যায়, তাহলে সে কখনো র্যাঙ্কই করতে পারবে না এবং এটার ইন্টেন্টটা বোঝা খুবই কঠিন হয়ে যায়। এটার ইন্টেন্ট বোঝা খুবই কঠিন হয়ে যায়। আমি যদি শার্ট লিখি, গুগলে শার্ট লিখলাম, এখানে আমি শার্ট লিখলাম, সার্চ করলাম, এখানে কি ইন্টেন্টটা বোঝা যাবে বলেন তো? ইন্টেন্টটা বোঝা খুব কঠিন হয়ে যাবে না? জি ভাইয়া, অনেক কঠিন হবে। আমি শার্ট কি কিনতে চাচ্ছি, না শার্ট জানতে চাচ্ছি, না কোন ব্র্যান্ডের শার্ট চাচ্ছি, খুবই কঠিন হয়ে যাবে বিষয়টা বোঝা, বা ইউজারের মাইন্ড রিড করার বিষয়টা খুবই কঠিন হয়ে যাবে। এরপর হচ্ছে লং টেল কিওয়ার্ডস। লং টেল কিওয়ার্ড সাধারণত 3টা ওয়ার্ডের বেশি হবে, বা 3 থেকে 4-এর মধ্যে থাকে, বা 3-এর উপরে থাকবে। যেমন আমি যদি লিখি বেস্ট রানিং শুজ ফর মেন, এটাই যদি আমরা লিখি, দেখেন আমরা যদি এটা লিখে গুগলে সার্চ করি, অনেকগুলো ওয়েবসাইট আসছে। তো এই যে এটা যে লং টেল কিওয়ার্ড হলো, এটা দিয়ে কি আমরা ধরতে পারবো না যে এই ইউজারটা হয়তো কোনো জুতা কেনার জন্য গুগলে সার্চ করতেছে বা জুতা দেখবে, মেন ক্যাটাগরির মধ্যে কোনটা ভালো জুতা, নাইকি ভালো, কি ভালো, এটা দেখবে।
অ্যাডিডাস দেখবে, বিভিন্ন কোম্পানির যে প্রোডাক্টগুলো আছে সেটা দেখবে। তাহলে এটা কোন টাইপের কিওয়ার্ড পড়তেছে বলেন তো আমাকে? এই কিওয়ার্ডটা কোন টাইপের? কমার্শিয়াল হবে। কমার্শিয়াল হতে পারে, আবার ট্রানজেকশনালও হতে পারে, তাই না? হ্যাঁ হ্যাঁ, ট্রানজেকশনালও হতে পারে। ওকে, তো লং টেল কিওয়ার্ড, জি বলেন। আমি অনেক কটা এরকম কিওয়ার্ড দেখছি যেগুলো ট্রানজেকশনাল আর কমার্শিয়াল মানে দুইটাই হতে পারে। তো জি। এটা কি সবসময় ক্ষেত্রে হতে পারে না মাঝে মধ্যে হয়? না, আমরা ট্রানজেকশনাল এবং কমার্শিয়ালের মধ্যে কি বলছিলাম বলেন তো, যে দুইটা ইউজারেরই ইন্টেন্ট হচ্ছে কোনো একটা প্রোডাক্ট কেনা, কিন্তু কমার্শিয়ালটাকে আমরা আরেকটু স্পেসিফিক করছি, যে কমার্শিয়াল মানে কোনো একটা প্রোডাক্টের সে রিভিউ খুঁজতে, মানে কম্পেয়ার করতেছে, ফুল অ্যান্ড ফাইনাল সে কিনবে, অ্যাকশন করবে, একদম ফাইনাল অ্যাকশন। আমি ধরেন যে স্যামসাং এর একটা ফোন কিনবো, এখন আমি স্টারটেক থেকে কিনবো নাকি ওই যে অ্যাপেল গ্যাজেট থেকে কিনবো কি রাইজেন থেকে কিনবো, কোথায় থেকে কিনবো, কোথায় দাম ভালো হবে, কার কি রিভিউ বা কার ডেলিভারি সিস্টেম ভালো, কার রিফান্ড পলিসি ভালো, ওই টাইপের জিনিসগুলোর জন্য তখন হচ্ছে আমরা কমার্শিয়াল কিওয়ার্ডটাকে বেশি ফাইন্ড আউট বা বেশি হচ্ছে প্রাধান্য দেই। বাট ট্রানজ্যাকশনাল কিওয়ার্ড অ্যান্ড কমার্শিয়াল কিওয়ার্ড দুইটা হচ্ছে পাশাপাশি, হয় কোনোটা 18 কোনোটা 20 এই টাইপের। আচ্ছা, লং টেল কিওয়ার্ডের সার্চ ভলিউমটা হচ্ছে লো হবে। লো সার্চ ভলিউম নিয়ে আমাদের নিচে পড়াশোনা আছে, এটা আপাতত শুধু মাথায় রাখেন যে লং টেল কিওয়ার্ডের সার্চ ভলিউমটা লো হবে আর বায়ার ইন্টেন্টটা খুবই স্ট্রং হবে। এই যে এখানে যে এটা লিখে সার্চ করছি, তার মানে কি আমি কোনো একটা কিছু কেনার জন্য সার্চ করতেছি না? এবং লং টেল কিওয়ার্ডের ক্ষেত্রে কম্পিটিশনটা খুবই কম হবে এবং র্যাঙ্কিং করাটা খুব সহজ হবে। যদি একটা কোনো একটা কিওয়ার্ডের কম্পিটিশন কম হয় তাহলে সেটা অটোমেটিকলি আমরা র্যাঙ্ক করতে পারবো, খুব স্বাভাবিক কথা, স্বাভাবিক সেন্স। ওকে, এরপর 3 নাম্বার আসবে এলএসআই, লেটেন্ট সেমেটিক ইন্ডেক্সিং। এলএসআই এর পূর্ণরূপ হচ্ছে লেটেন্ট সেমেটিক ইন্ডেক্সিং। এটার অর্থ হচ্ছে যে আমার যে মূল কিওয়ার্ড থাকবে, আমি যে ট্রানজ্যাকশনাল বা আমি যে লং টেল কিওয়ার্ড যেটাকে মূল কিওয়ার্ডকে টার্গেট করব, ওই কিওয়ার্ডটারে ফ্রেশ বা সম্পর্কিত কোনো একটা কিওয়ার্ডকে বোঝাবে, কোনো একটা সম্পর্কিত কিওয়ার্ড হবে যেটা ধরেন এইটা হচ্ছে আমার, ধরেন এটা আমার টার্গেটেড কিওয়ার্ড, এটা হচ্ছে আমার মেইন কিওয়ার্ড। এটা আমার মেইন কিওয়ার্ড। ওকে, এখন এলএসআই বিষয়টা হচ্ছে এই আমার ক্র্যাক ভার্সনগুলো খুবই প্রবলেম করতেছে এখন। এলএসআই এর মূল যেটা থিম হবে, এই কিওয়ার্ডটার যে ইন্টেন্ট বা কন্টেক্সচুয়াল যে থিঙ্কিং, এই কিওয়ার্ডটা নিয়ে তো আমি একটা কন্টেন্ট লিখবো, তাই না? গুগলে একটা কন্টেন্ট লিখবো না র্যাঙ্ক করানোর জন্য? রে আল্লাহ, ইজিপ্ট বাংলাদেশ বহুত কিছু দিয়ে দিচ্ছে বাটারা, রানার্সে দেখি দেখ দেয় কিনা। হ্যাঁ, প্রোডাক্ট পেজ বা ক্যাটাগরি পেজ চলে আসছে। তো এটা যে কন্টেন্টটা ওনারা লিখছে, এই কন্টেন্টটার কনটেক্সট কি হবে, মানে এই কন্টেন্টটার আলোচ্য বিষয় কি, এই কিওয়ার্ডটার আলোচ্য বিষয় কি, সেটা গুগলকে বোঝানোর জন্য এই কিওয়ার্ডটার আলোচ্য বিষয় কি হবে সেটাই কিওয়ার্ডটা এটা হেল্প করবে। এটা কি হেল্প করবে যে এই কিওয়ার্ডের আমার মূল আলোচ্য বিষয় কি, এইটা কিওয়ার্ডের আমার মূল আলোচ্য বিষয় কি, সেটা হচ্ছে এই এলএসআইটা গুগলকে কন্টেক্সচুয়াল থিংটা বোঝাবে। বুঝা গেছে?
এলএসআই এর কাজ কি? বুঝতে পারিনি, আরেকবার বোঝান তো। আচ্ছা, ধরেন আমি কোনো একটা শর্ট টেল কিওয়ার্ড, এই কিওয়ার্ডটা নিয়ে আমি কাজ করতেছি। তো আপনি তো গত জি। 2টা ক্লাস করেন নাই, সো এটা একটু মাথার উপর দিয়ে যাবে, গত 2টা ক্লাস করে নিলে বুঝতে পারবেন। এই কিওয়ার্ড দিয়ে সার্চ, এই কিওয়ার্ড দিয়ে সার্চ করার পর যে কন্টেন্টটা আমার, যে ওয়েবসাইটটা আসবে, ধরেন এটা নিয়ে আমি এটা কোনো ওয়েবসাইটের জন্য কাজ করতেছি, এখন এই ওয়েবসাইটের জন্য আমাদের কন্টেন্ট আসবে অনেক হিউজ আলোচনা। তো ওই 2টা ক্লাস দেখলে আপনি এই কন্টেন্ট, এইটা বুঝে যাবেন। ওকে, আচ্ছা ভাইয়া, যদি আমাদের প্রতিটা কিওয়ার্ডের জন্য কি আলাদা আলাদা মানে কন্টেন্ট করতে হবে, মানে কন্টেন্ট লিখতে হবে? এটাই হচ্ছে আমরা আজকে এই বিষয়টা এখানে ক্লিয়ার করব। হ্যাঁ, একটা সার্ভিস পেজের জন্য কন্টেন্ট কি হবে, এই ক্লাসটা সম্পূর্ণ করলেই কোন কোন কিওয়ার্ডের জন্য আমরা কি করব সবগুলো ইনফরমেশন বা সবগুলো জিনিস আমরা আজকে বুঝতে পারবো। আচ্ছা, কিওয়ার্ড রিসার্চ কেন গুরুত্বপূর্ণ? আগেই বলছিলাম যে প্রত্যেকটা জিনিস নিয়ে মানুষ, কোটি কোটি মানুষ প্রত্যেক দিন, এভরি সেকেন্ড, এভরি টাইম গুগলে কিছু না কিছু সার্চ করে কোনো একটা জিনিস জানার জন্য। আমার যেটা দরকার, আমার যেটা নিড, সেটা নিয়ে জানার জন্য আমি সার্চ করি। এবং ওই যে অডিয়েন্স যে শব্দটা লিখে সার্চ করবে সেটাই কিওয়ার্ড, এটা আমি বলছিলাম। তো কিওয়ার্ড রিসার্চ যদি আমি একদম পারফেক্টলি করতে পারি, কিওয়ার্ড রিসার্চ যদি আমার পারফেক্ট হয়, তাহলে আমি এইটা, ধরেন যে আমার একটা যারা কিওয়ার্ড রিসার্চ করছে এই ওয়েবসাইটের জন্য, তো আমি এই ওয়েবসাইটে এই কিওয়ার্ডের জন্য এরা কন্টেন্ট লিখছে, তো এই কিওয়ার্ডটা যে রিসার্চ করে বের করছে এই ওয়েবসাইটটা, তারা রাইট পিপল, মানে রাইট অডিয়েন্স। এবার এই ওয়েবসাইটার ছিল কি, গুগল কি ছিল, সে গুগলের ফার্স্ট পেজে 1 নম্বর পজিশন আসবে, তাই না? 1 নম্বর পজিশনে চলে আসছে। রাইট পিপল, রাইট পেজ অ্যান্ড রাইট টাইম, সঠিক সময়ে কিন্তু সে চলে আসছে। ঠিক আছে, ওকে। এখন আমরা সার্ভিস পেজের জন্য আমরা গতদিন আলোচনা করছিলাম যে এসইও হচ্ছে একটা ই কমার্স এসইও, আর একটা সার্ভিস প্রোভাইড করে এই টাইপের বিজনেসের জন্য এসইও করা হয়। তো ই কমার্স বিজনেস বলতে এই যে এই ওয়েবসাইটগুলো যেগুলো আছে, এটা হচ্ছে একটা ই কমার্স বিজনেস। অনেকগুলা আমাদের জুতা টুতা থাকবে, মানে ই কমার্স আর সার্ভিস বুঝেন তো নাকি? জি ভাইয়া। ওকে, আচ্ছা, এইটা যদি ই কমার্স হয় তাহলে এইটা কি হবে? সার্ভিস। সার্ভিস বিজনেস। সার্ভিস সার্ভিস, এনারা হচ্ছে সার্ভিস সেল করে আর এনারা হচ্ছে প্রোডাক্ট সেল করে, তাই না? জি ভাইয়া। ওকে, তো আজকে আমরা সার্ভিস, মানে প্রথম দিকে ক্লাসগুলোতে আমরা সার্ভিস বিজনেস নিয়ে কাজ করবো বা সার্ভিস বিজনেস নিয়ে সব কিছু শিখবো। এরপরে যত আরো ডিপলি যাব তখন আমরা ই কমার্স নিয়ে শিখবো। আর সব থেকে হচ্ছে স্মার্ট একটা ক্লায়েন্টের সাইট আছে আমাদের, একদম জিরো, কোনো কাজ করা হয়নি এখন পর্যন্ত, যে কেবল কয়েকটা দিছে বাংলাদেশ এটা ক্লায়েন্ট। এই ওয়েবসাইটটা আমরা ডেভেলপ করে নিব ডেভেলপারকে দিয়ে, এবং এই ওয়েবসাইটটার কিওয়ার্ড রিসার্চ থেকে শুরু করে কন্টেন্ট এবং ফার্স্ট পজিশনে আসার জন্য যতগুলা কাজ করা হয় আমরা এই পুরা কোর্স মিলে দেখব। তো আমার মনে হয় এটা আপনাদের জন্য খুব বেস্ট একটা অপরচুনিটি, যে একটা প্রোডাক্টকে কিভাবে ফার্স্ট র্যাঙ্কে নিয়ে আসতে হবে। এটা বাংলা দিছে অবশ্যই, এখানে আপাতত ডামি কন্টেন্ট দিয়ে রাখছে, সব ইংলিশে হবে এগুলা। বোঝা গেছে? একটা ওয়েবসাইটের শুরু থেকে শেষ পর্যন্ত, একটা ওয়েবসাইটের হোম পেজের জন্য কিভাবে কিওয়ার্ড রিসার্চ করব, একটা ওয়েবসাইটের, এটা যেমন হচ্ছে আমাদের ই কমার্স সাইট, তো ই কমার্স সাইটের আমরা ক্যাটাগরি পেজের জন্য কিভাবে কিওয়ার্ড রিসার্চ করব, তারপর প্রোডাক্ট পেজের জন্য কিভাবে কিওয়ার্ড রিসার্চ করব, সব কিছু দেখব। ঠিক আছে, আচ্ছা। আচ্ছা, ধরেন এখন আমাদের এই একটা ওয়েবসাইট, এবং এই একটা ওয়েবসাইটের আমাদের সার্ভিস পেজ কি ছিল, জাঙ্ক রিমুভাল, তাই না? প্রথম থেকে তো আমরা এই ওয়েবসাইটটা নিয়ে আলোচনা করতেছিলাম। তো জাঙ্ক রিমুভাল আমার একটা সার্ভিস পেজ, এইটা আমার পুরা ওয়েবসাইটের হোম পেজ, এইটা ডোমেইন, এই ডোমেইনের আন্ডারে আর একটা সার্ভিস পেজের ইউআরএল, এটা আমার, তাই না? দেখেন তো দুইটা আলাদা কিনা, এটা আর এটার মধ্যে পার্থক্য কি আছে? এইটার এটার মধ্যে পার্থক্য আছে না? ইউআরএল এ পার্থক্য আছে না?
আছে কি নাই? জি ভাইয়া আছে। ওকে, এই যে শেষে জাঙ্ক রিমুভাল আর এটা হচ্ছে আমাদের হোম পেজ মানে ডোমেইনের হচ্ছে এটা ইউআরএলটা। ওকে, তো সার্ভিস পেজের জন্য আমাদের কয়টা কিওয়ার্ড থাকবে, কিওয়ার্ড কিভাবে রিসার্চ করব, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। যে এই একটা সার্ভিস পেজ জাঙ্ক রিমুভাল, এই এক সার্ভিস পেজের জন্য আমার টার্গেটেড কিওয়ার্ড বা মাদার কিওয়ার্ড বা মেইন কিওয়ার্ড বা প্রাইমারি কিওয়ার্ড যেটাই বলেন না কেন, সব কিছু মানেই কিন্তু একই। টার্গেটেড কিওয়ার্ড, মেইন কিওয়ার্ড, মাদার কিওয়ার্ড সবগুলোই কিন্তু একই জিনিস। তো মেইন কিওয়ার্ড থাকবে কিন্তু একটা, ওই একটা জাঙ্ক রিমুভালকে টার্গেট করে। ধরেন এটা আমার জাঙ্ক রিমুভাল হচ্ছে, জাঙ্ক রিমুভাল কি আমার টার্গেটেড কিওয়ার্ড। জাঙ্ক রিমুভাল আমার একটা মিনিট। আচ্ছা, জাঙ্ক রিমুভাল যদি আমার টার্গেটেড কিওয়ার্ড হয়, এটা যদি আমার মাদার কিওয়ার্ড হয়, তাহলে একটা সার্ভিস পেজের জন্য একটা ইন্ডিভিজুয়াল ইউআরএল তৈরি হবে এবং ওই একটা ইন্ডিভিজুয়াল ইউআরএল এর জন্য একটাই মেইন কিওয়ার্ড থাকবে। ঠিক আছে? ওকে, যেমন এসইও সার্ভিস ইন ঢাকা যদি আমরা চিন্তা করি, তো এই কিওয়ার্ডটার জন্য আমাদের আলাদা একটা আলাদা একটা পেজ তৈরি হবে। এইরকম যেমন জাঙ্ক রিমুভাল তৈরি করা আছে, এরকম আলাদা একটা পেজ তৈরি হবে এবং ওইটার এই এসইও সার্ভিস ইন ঢাকা এটার উপর বেস করেই ফুল ওয়েবসাইটের কন্টেন্ট হবে। এবং এই ওয়েবসাইট এই কিওয়ার্ডটাকে হেল্প করার জন্য বা গুগলের র্যাঙ্কে নিয়ে আসার জন্য আমরা কয়েকটা সাপোর্টিভ কিওয়ার্ড এবং কয়েকটা সেকেন্ডারি কিওয়ার্ড ইউজ করি। ঠিক আছে? এখন দেখেন সাপোর্টিভ কিওয়ার্ড আর সেকেন্ডারি কিওয়ার্ডগুলো কীভাবে হয়, কিন্তু মেইন কিওয়ার্ড বা মাদার কিওয়ার্ড বা প্রাইমারি কিওয়ার্ড কিন্তু সবসময় একটাই হবে। এই ডক্সটা ভালো করে, বিস্তারিত যে কন্টেন্টটা থাকবে এটা কি মেইন কিওয়ার্ডের উপরে? এইটা হচ্ছে মেইন কিওয়ার্ডকে বেস করে থাকবে। ঠিক আছে? এটা শেষ করে তাহলে বুঝতে পারবেন। এবং সেকেন্ডারি কিওয়ার্ড থাকবে 3 থেকে 5টা, একদম 3 থেকে 5টা মানে 3 থেকে 5টাই দিতে হবে এমনটাও না, কম বেশি করানো যাবে। যেমন এসইও এক্সপার্ট ঢাকা, তো দেখেন এটা যদি আমার মাদার কিওয়ার্ড হয়, তাহলে এইটার সেকেন্ডারি কিওয়ার্ড এটা যে হায়ার এসইও এক্সপার্ট ঢাকা, মানে আমি প্রোভাইড করি এসইও সার্ভিস। এখন কেউ সার্চ করতেছে হায়ার এসইও এক্সপার্ট ঢাকা, অথবা কেউ আবার সার্চ করতেছে প্রফেশনাল এসইও কোম্পানি ইন বাংলাদেশ, এরকম করে করতে পারে না? মানে আমার যদি এসইও সার্ভিস দরকার হয়, আমি তো এগুলা দিয়েই সার্চ করব। জি ভাইয়া। তো এই কিওয়ার্ডগুলো হচ্ছে সেকেন্ডারি কিওয়ার্ড, এটা হচ্ছে মাদার কিওয়ার্ড, আর এই দুইটা হচ্ছে সেকেন্ডারি কিওয়ার্ড। আর সাপোর্টিভ কিওয়ার্ড কি হতে পারে, এসইও সার্ভিসের মধ্যে কে কেমন প্যাকেজ দিচ্ছে, বা লোকাল এসইও সার্ভিস দেয় কি না, বা আরও ধরেন যে আমাদের যে ই কমার্স সাইটগুলো থাকে, যেমন আমরা টপ টি শার্ট দেখছি, বেস্ট টি শার্ট দেখছি, মেন্স টি শার্ট দেখছি, লেডি টি শার্ট হইতে পারে, তাই না? এগুলো হচ্ছে সাপোর্টিভ কিওয়ার্ড। এগুলো কি সাপোর্টিভ কিওয়ার্ড, মানে একটা প্রাইমারি কিওয়ার্ডের আন্ডারে এই দুইটাই মিলে ধরেন যে 7 থেকে 8টা একটা কিওয়ার্ড থাকলো। তো এই টোটাল একটা সার্ভিস পেজের জন্য, জাঙ্ক রিমুভাল সার্ভিস পেজের জন্য টোটাল কয়টা কিওয়ার্ড? তাহলে আমাদের প্রশ্ন হতে পারে, এখন আমরা এই টোটাল একটা পেজের জন্য কয়টা কিওয়ার্ড ইউজ করব। এখন একই কিওয়ার্ড যদি আমরা বারবার ইউজ করি, জাঙ্ক রিমুভাল যদি সব জায়গায় আমরা ইউজ করি, তো শুধুমাত্র একটা কিওয়ার্ড আমাদের হচ্ছে র্যাঙ্কে আসবে। এর পাশাপাশি রিলেটিভ যা সাপোর্টিভ বা দেখেন নেই, দেখেন এইখানে এই যে দেখবেন এখানে কোনো একটা কিছু গুগলে সার্চ করার পর যখন এখানে মাউসটা ক্লিক করবেন বা কার্সারটা এখানে ধরবেন, দেখবেন অনেকগুলো গুগল সাজেস্ট করে নাইকি মেন্স রানিং শুজ সেল, মেন্স রানিং শুজ সেল নাইকি, তারপর বেস্ট রানিং শুজ ফর 5K অ্যান্ড 10K, মানে 5,000 থেকে 10,000-এর মধ্যে রানিং শুজে খুঁজতেছে। ঠিক আছে? তো এই যে এগুলো হচ্ছে, আচ্ছা এখানে এইটা আসছে। এখন আর একটা আমরা দেখেন পার্থক্যটা বুঝতে পারছেন? ওই কিওয়ার্ডটার এই কিওয়ার্ডটা আলাদা না পুরা? আমার আগের কিওয়ার্ডটা কি ছিল? আমার আগের কিওয়ার্ডটা ছিল বেস্ট রানিং শুজ ফর মেন, তাই না? জি ভাইয়া।
আর এখানে আমি কি ইউজ করছি, বেস্ট রানিং শুজ ফর মেন 2024, মানে এইটা যদি আমার মাদার কিওয়ার্ড হয় তাহলে এইটা আমার কি কিওয়ার্ড, সাপোর্টিভ কিওয়ার্ড বা সেকেন্ডারি কিওয়ার্ড বা রিলেটেড কিওয়ার্ড যে কোনো একটা কিছু হইতে পারে, তাই না? জি ভাইয়া। মানুষ তো শুধুমাত্র বেস্ট রানিং শুজ ফর মেন এটা লিখে যে সার্চ করবে, এটা বলা খুব মুশকিল। বাট ওইটা আমরা মাদার কিওয়ার্ড ধরছি এবং ওইটার পাশাপাশি আমরা আরও কিছু কিওয়ার্ড ধরছি, যেমন বেস্ট রানিং শুজ ফর মেন, এটা যদি আমরা ধরি তাহলে দেখেন ওই কিওয়ার্ডে এই ওয়েবসাইটে 1 নম্বরে, আবার এই কিওয়ার্ডে কিন্তু এই ওয়েবসাইটে 1 নম্বরে। তো এখন কি বুঝতে পারছেন যে কেন সাপোর্টিভ কিওয়ার্ড বা কেন রিলেভেন্ট কিওয়ার্ড দরকার সার্ভিস পেজের জন্য বা যে কোনো একটা পেজের জন্য? জি ভাই, বুঝতে পারছি। ওকে, তো একটা সার্ভিস পেজ বা একটা ক্যাটাগরি পেজের জন্য 8 থেকে 10টা বা 12টা আমরা কিওয়ার্ডকে ফোকাস করলেই হবে। এখন আপনারা যখন এরকম এই যে কিওয়ার্ড রিসার্চ করা শিখবেন ফুলফিল, তখন এই কিওয়ার্ডের আন্ডারে আপনি সাপোর্টিভ কিওয়ার্ড, রিলেভেন্ট কিওয়ার্ড, সেকেন্ডারি কিওয়ার্ড কি কি হইতে পারে, যখন আপনি কিওয়ার্ড নিয়ে একদম মাইন্ড ব্লোয়িং করবেন, যখন আপনি ফুল রিসার্চ করবেন, তখন আপনারা এই একটা কিওয়ার্ডের আন্ডারে 8 থেকে 10টা 12টা কিওয়ার্ড অনায়াসে বের করতে পারবেন। ঠিক আছে, তাহলে একটা সার্ভিস পেজের জন্য আমার কয়টা কিওয়ার্ড দরকার? 8 থেকে 12টা। 8 থেকে 12টা কিওয়ার্ড ফোকাস করতে হবে, বাট একটা মেইন কিওয়ার্ড হবে। ঠিক আছে, এখন কিওয়ার্ড ডেনসিটি মানে একটা কিওয়ার্ড বা মেইন কিওয়ার্ড কীরকম রেশিও হবে। ধরেন এখানে আমি কন্টেন্ট লিখছি জাঙ্ক রিমুভাল নিয়ে, তো আপনি কোথাও দেখতে পাবেন না যে আমি জাঙ্ক রিমুভাল বারবার মেনশন করছি, বা কোনো একটা লাইন শেষ, ধরেন যে এখানে লাইন শেষ ব্রেকিং দ্য ব্যাংক, উইদাউট ব্রেকিং দ্য ব্যাংক লেখার পর এই এতটুকুর, আরে এটা তো আমরা ব্লক করে দিছি, দেখাই এটা একটু। ধরেন এইটা একটা সেন্টেন্স, এখন এই সেন্টেন্সের শেষে যদি আমি জাঙ্ক রিমুভাল লিখি, নাকি এই অর্থটা মিলবে? এই সেন্টেন্সটার অর্থটা কি মিলবে না কিন্তু। তো একটা সেন্টেন্স অর্থ না বুঝে বারবার যদি আমি কিওয়ার্ডগুলোকে বসাই দেই সেন্টেন্সের শেষে বা সেন্টেন্সের মাঝখানে যদি বসাই দেই, তাহলে সেটাকে বলতেছে কিওয়ার্ড স্টাম্পিং। তো কিওয়ার্ড স্টাম্পিং যদি আপনি এখন করেন, কিওয়ার্ড স্টাম্পিং একটা সময় খুব কাজে লাগতো, 2014-15 ইভেন 16 সালের দিকেও কাজে লাগতো, বাট এখন 2025-এ যারা কিওয়ার্ড স্পামিং করে বা স্টাম্পিং যারা করে, এরা একদম ডাউন হয়ে গেছে। তো কিওয়ার্ড ডেনসিটি বা কিওয়ার্ড রেশিও একটা সার্ভিস পেজের মধ্যে মাদার কিওয়ার্ড এবং সব কিওয়ার্ড মিলে কতবার কিওয়ার্ডগুলো ইউজ করা যাবে। তো দেখেন কিওয়ার্ড ডেনসিটি মানে হলো কন্টেন্ট এবং কন্টেন্টে কিওয়ার্ড কতবার ইউজ করা হয়েছে বা একটা কিওয়ার্ড কতবার ইউজ করা যাবে। গুগল এখন অতিরিক্ত কিওয়ার্ড স্টাম্পিং কি নেগেটিভ ধরে, নেগেটিভ ধরে। সো সেভ রেশিও হচ্ছে 0.8 থেকে 1.5 পর্যন্ত। যখন আমরা অন পেজ করবো তখন ওই কিওয়ার্ড রেশিওটা এখানে দেখতে পারবো, আমরা টুলসের মধ্যে দেখতে পাবো। তো কিওয়ার্ড এই জিনিসটা আপাতত শুধু মাথায় রাখেন যে একটা কিওয়ার্ডের ডেনসিটি হওয়া দরকার 0.8 থেকে 1.5 পর্যন্ত। ঠিক আছে, মানে এর মানে হচ্ছে 1000 ওয়ার্ডের মধ্যে 8 থেকে 15 বার কন্টেন্ট আমরা কিওয়ার্ডটা ইউজ করতে পারবো। 1000 ওয়ার্ডের একটা কন্টেন্ট লিখছি, সেখানে 8 থেকে 15 বার আমরা কিওয়ার্ডটাকে ইউজ করতে পারবো। ঠিক আছে, এখন এই একটা আপনাকে ধরেন আপনি এখন যখন একজন এসইও এক্সপার্ট হবেন বা একটা এসইও এক্সপার্ট হিসেবে যখন আপনি কোথাও একটা জব নেবেন, ধরেন এই জাঙ্ক রিমুভালে বা হ্যাপি বান্ডে আপনি একজন এসইও এক্সপার্ট হিসেবে কাজ করতেছেন। এখন আপনি কিওয়ার্ড রিসার্চ করছেন, আপনার এই সার্ভিস পেজগুলোর জন্য কিওয়ার্ড রিসার্চ করছেন। তো কিওয়ার্ড রিসার্চের পর আপনি তো আর কন্টেন্ট রাইটার না, কন্টেন্ট রাইটার আপনি এই ওয়েবসাইটের জন্য কন্টেন্ট কে লিখবে? একজন কন্টেন্ট রাইটার লিখবে। তো সে কন্টেন্ট রাইটারকে আপনাকে অবশ্যই গাইড করতে হবে যে কীভাবে সে এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট লিখবে, বা কি আপনার টার্গেটেড কিওয়ার্ড কি, আপনার রিলেভেন্ট কিওয়ার্ড কি, আপনার কোনো রেফারেন্স আছে কিনা, এই সব কিছুটা বুঝাই দিয়া কন্টেন্ট রাইটারের কাছ থেকে কন্টেন্ট লিখাই নিতে হবে। তো এই কন্টেন্টটা কেমন হবে এইটার একটা স্ট্রাকচার থাকবে না? এই ওয়েবসাইটে আমি কন্টেন্টটা লেখাইছি রাইটারকে দিয়া, এটার একটা অবশ্যই স্ট্রাকচার আছে। আমরা যখন প্যারাগ্রাফ লিখি বা আমরা যখন সিভি লিখি
বা আমরা যখন কম্পোজিশন লিখছি 9-10 বা ইন্টারে, তখন কি প্রত্যেকটা কম্পোজিশন প্যারাগ্রাফ বা সিভির একটা স্ট্রাকচার ছিল না যে এই রুলসের মধ্যে লিখতে হবে? জি ভাইয়া। প্রথমে কি দেই আমরা? ইন্ট্রোডাকশন দেই, শেষ করে কি কনক্লুশন, এর মাঝখানে কিছু প্যারা দেই, মানে ভূমিকা, তারপর বডি টডি অনেক কিছু থাকে। তো এরকম প্রত্যেকটা সার্ভিস পেজের জন্য আমাদের কি থাকবে? স্ট্রাকচার থাকবে, কন্টেন্টের জন্য একটা স্ট্রাকচার থাকবে। সেই স্ট্রাকচারটা কেমন হইতে হবে? এরকম টাইটেল ট্যাগ, মেটা টাইটেল ট্যাগে অবশ্যই আপনাকে প্রাইমারি কিওয়ার্ড থাকবে, মেটা ডেসক্রিপশনে একবার প্রাইমারি কিওয়ার্ড ইউজ করতে হবে। তারপর এক কন্টেন্টের H1 ট্যাগ থাকবে, একটা কন্টেন্টের কি এই যেমন এই কন্টেন্টার H1 ট্যাগ এইটা এবং এইটা, এই দুটো হচ্ছে H1 ট্যাগ। সো একটা কন্টেন্টে কয়টা H1 ট্যাগ থাকবে, কয়টা H2 H3 ট্যাগ থাকবে, এগুলো নিয়ে আমরা আরো বিস্তারিত পড়াশোনা করব 10, 11 বা 12 ক্লাসের দিকে। ঠিক আছে, কোনটা H1 ট্যাগ, কোনটা H3 ট্যাগ, একটা কন্টেন্টের জন্য আমাদের কি কি লাগবে। আমরা যখন এখন তো আমরা পড়তেছি সেকেন্ড মডিউল, তাই না? থার্ড মডিউল যখন পড়াশোনা করব তখন আমরা এটা নিয়ে আরো বিস্তারিত জানবো। তো এখানে বলে দিচ্ছি যে ফার্স্ট প্যারাগ্রাফে ইন্ট্রোডাকশনে প্রাইমারি কিওয়ার্ড, মানে একটা প্যারাগ্রাফ, ধরেন প্যারাগ্রাফ লিখতে গেলে আমরা কি ভূমিকা লিখি না? ধরেন যে আমরা ট্রি প্লান্টেশন নিয়ে প্যারাগ্রাফ লিখতেছি, তো ট্রি প্লান্টেশন প্যারাগ্রাফ লিখতে গিয়ে প্রথম প্যারাতে আমরা ট্রি প্লান্টেশন ওয়ার্ডটা মেনশন করি কিনা? জি ভাইয়া। তো সেরকম যে মাদার কিওয়ার্ড যেটা হবে সেটা আমাদের প্রথম প্যারার মধ্যে, ফার্স্ট প্যারাগ্রাফ, মানে একটা কন্টেন্টের তো প্যারা থাকে, তাই না? যেমন এটা একটা প্যারা, এটা একটা প্যারা, এটা একটা প্যারা, এটা একটা প্যারা, সবগুলো তো প্যারা, তাই না? তো ফার্স্ট প্যারার মধ্যে অবশ্যই প্রাইমারি কিওয়ার্ড 1 থেকে 2 বার আমাকে ইউজ করতে হবে। তারপর সেকেন্ডারি কিওয়ার্ড যেটা থাকবে ওইটা ইউজ করতে হবে। তারপর যখন বডি লেখা শুরু করবো, কন্টেন্টের যখন বডি হবে তখন ওই বডিতে ন্যাচারালি আমাদের যখন যে কিওয়ার্ড ইউজ করা দরকার তখন সেই কিওয়ার্ড ইউজ করব। তারপর এই যে একটা করে ইমেজ থাকে সার্ভিস পেজের মধ্যে, যে ইমেজ আছে এই ইমেজের মধ্যে অল্টার টেক্সট ইউজ করতে হবে। ঠিক আছে, যখন অন প্রেস করবো তখন এগুলো আপনারা বুঝবেন। আচ্ছা, এখানে কিছু উদাহরণ দিচ্ছি, আপনারা পড়ে নিয়েন। আচ্ছা, পিলার কন্টেন্ট কি বা পিলার কন্টেন্টের কিওয়ার্ড কেমন হওয়া উচিত? প্রত্যেকটা ওয়েবসাইটের জন্য পিলার কন্টেন্ট থাকে। এই ওয়েবসাইটের জন্য যেমন আমরা ব্লগে কিন্তু কিছু কিছু পিলার কন্টেন্ট দিব। এখন পিলার কন্টেন্ট কি দেখেন, ব্লগ পোস্ট বা গাইড। পিলার কন্টেন্ট কি? পিলার কন্টেন্ট ফাস্ট, ফ্রেন্ডলি অ্যান্ড অ্যাফোর্ডেবল, জাঙ্ক রিমুভাল। এই যে দেখেন এটা একটা পিলার কন্টেন্ট। হাউ টু প্রিপেয়ার ফর এ জাঙ্ক রিমুভাল সার্ভিস, জাঙ্ক রিমুভাল সার্ভিসের জন্য কিভাবে প্রিপেয়ার করা উচিত, কিভাবে প্রিপারেশন নেবেন, এই কন্টেন্টগুলোকে বলা হচ্ছে পিলার কন্টেন্ট। ঠিক আছে, তো পিলার কন্টেন্ট আপনার 1000-এর উপর ওয়ার্ড হবে বা 2000-3000 এরকম হইতে পারে। সেটা আপনার প্রোডাক্টের উপর বেস করবে, সেটা আপনার সার্ভিসের উপর বেস করবে, আপনি কতটুকু পিলার কন্টেন্ট দিবেন। ঠিক আছে, আচ্ছা, পিলার কন্টেন্টের জন্য সবসময় হচ্ছে ইনফরমেশনাল কিওয়ার্ড ইউজ করতে হয়। ইনফরমেশনাল টার্গেটেড কিওয়ার্ড যেগুলো, যেমন এই কন্টেন্টটা কি বলেন তো, এখানে কিওয়ার্ড ধরেন হাউ টু, এটা হচ্ছে কোন ইন্টেন্ট বলেন তো, এটা বা কোন কিওয়ার্ড গতকাল পড়াশোনা করছে? এটা ইনফরমেশনাল। কিভাবে? হাউ আছে ভাইয়া। হাউ আছে, ওকে। তাহলে এখন ধরেন আমরা যদি একটা টপিক নিয়ে আলোচনা করি, কমপ্লিট এসইও গাইড। কমপ্লিট এসইও গাইড নিয়ে গুগলে সার্চ করলো, মানে কি সে এসইও শিখতে চাচ্ছে, তাই না? পুরা একটা এসইও কন্টেন্ট, ঠিক পুরা এসইওটাতে একটা কন্টেন্টের মধ্যে পড়ার ট্রাই করতেছে। তো এইখানে দেখেন যেমন এইটার মধ্যে তাহলে কি কিওয়ার্ড হবে? বেসিক কি এসইও বেসিক হবে, কিওয়ার্ড রিসার্চ হতে পারে, অন পেজ এসইও হতে পারে, ব্যাক লিংক বিল্ডিং হতে পারে, এসইও টুলস হতে পারে। আবার পিলার কন্টেন্টের প্রাইমারি কিওয়ার্ডও কিন্তু একটাই হবে, প্রাইমারি কিওয়ার্ডও কিন্তু একটাই থাকবে এবং প্রাইমারি কিওয়ার্ডের সাথে সেকেন্ডারি কিওয়ার্ড থাকবে এবং সেগুলোকে ক্লাস্টার করতে হবে। কিওয়ার্ড রিসার্চের যখন আর পরের ক্লাসে আমরা কিওয়ার্ড রিসার্চের ক্লাস্টার কি এগুলা শিখবো।
পিলার কন্টেন্টের মেইন উদ্দেশ্য হচ্ছে ট্রাফিক আনা এবং টপিক্যাল অথরিটি। ধরেন এখানে আমি এটা লিখে কে সার্চ করবে, কোনো একটা ইনফরমেশন জানার জন্য, তাই না? এটা লিখে তো ইনফরমেশন জানার জন্য এই ওয়ার্ডটুকু, এটা কি লিখবে বলেন তো? যারা কিনতে আগ্রহী বা জানতে আগ্রহী তারা। একদম পিটনি খেলে সব ঠিক হয়ে যাবে। আমরা তো একটু আগেই বললাম যে এটা হচ্ছে আমাদের ইনফরমেশনাল ইন্টেন্ট, মানে কিওয়ার্ড বা ওয়ার্ড সেন্টেন্সটাও ইনফরমেশনাল। ইনফরমেশনাল ইন্টেন্ট নিয়ে কেউ কি কখনো জানতে কিনতে আগ্রহী হবে বলেন? না ভাই, তাহলে কি জন্য এটা সার্চ করবে বলেন আমাকে এখন আপনারা? জানার জন্য। জানার জন্য। এটা লিখে সার্চ করবে কি জানার জন্য, তাই না? তাহলে কোনো একটা মানুষ জানার জন্য যখন এটা সার্চ করবে, জানার জন্য সার্চ করার পর আমি জাঙ্কিং এ গেলাম, হাউ টু প্রিপেয়ার জাঙ্ক সার্ভিস। এই ওয়েবসাইটে গিয়ে কিরে বাবা এটা লোড নেয় না কেন? আমি বিভিন্ন ইনফরমেশন ওই যে যেটা লিখে সার্চ করছি ওটার জন্য বিভিন্ন ইনফরমেশন পড়তেছি। আইডেন্টিফাই ইওর জাঙ্ক, তারপর স্টোর অর্গানাইজ, বিভিন্ন রকম ক্লিয়ারে পার্থ, কীভাবে কী করবো না করবো সব কিছু এখান থেকে জানলাম। তাহলে এখানে যে আমি আসলাম, এখানে গিয়ে আমার কোনো আমি এই ওয়েবসাইটে আর কি লাভ হলো বলেন তো? আমি কি এখান থেকে কোনো সার্ভিস নিলাম? ইনফরমেশন জানার জন্য আসছি আমি, আমার তো কোনো ইন্টেনশনে নাই যে আমি এই সার্ভিসটা নিব, জাঙ্ক রিমুভাল সার্ভিসটা নিব, যে এটা তো আমার কোনো ইন্টেনশনে নাই। তাহলে এনারা যে এখানে এই কন্টেন্টটা দিচ্ছে, এই কন্টেন্টটা দেওয়ার ফলে এনাদের এখানে কি লাভ হয়েছে আমাকে এটা বোঝান। ভবিষ্যতে যদি ওই ট্রাফিক কাস্টমারটা আসা। কখনো নিতে চায় তখন এক্স্যাক্টলি। এই পিলার কন্টেন্ট দেওয়ার মূল উদ্দেশ্য বা ব্লগ কন্টেন্ট দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে এই ওয়েবসাইটে ট্রাফিক আসবে, বিভিন্ন ইনফরমেশন জানবে। এই ইনফরমেশন জানার ফলে বা এইটা আমি এখানে আসার ফলে আমি কি জাঙ্কিং নামে যে একটা ওয়েবসাইট আছে এটা আমি জানলাম, বা এরা জাঙ্ক রিমুভাল সার্ভিস দেয় এটাও আমি জানলাম। তার সাথে লাভ হলো কি এখানে একটা ট্রাফিক পাইলো তারা। এখন এই ট্রাফিক বৃদ্ধি পেলে ওয়েবসাইটটার জন্য ভালো না খারাপ এটা আমাকে বলেন। ভালো। ভালো। কেন ভালো? কারণ যার ওয়েবসাইটে যত বেশি ট্রাফিক আসবে গুগল তাকে বেশি র্যাঙ্কে দিবে। র্যাঙ্কে দিবে গুগল, কারণ তার কন্টেন্টটা ভালো জন্যই তো সে ভিজিটররা বারবার এখানে আসতেছে, তাই না? ইনফরমেশন জানার জন্য। তো যখন ভিজিটর বারবার আসবে তখন ডোমেইন অথরিটি ডিএপিএ নামে কিছু একটা কথা আছে, যে ডিএপিএ নামে একটা ডিএ মানে হচ্ছে ডোমেইন অথরিটি, আর পিএ মানে হচ্ছে পেজ অথরিটি। পেজ অথরিটি, হ্যাঁ। ডোমেইন অথরিটি মানে হচ্ছে যে আমার মেইন ডোমেইনটা, এটা হচ্ছে আমার মেইন ডোমেইন, এটার একটা অথরিটি থাকবে গুগলের কাছে। আর পিএ অথরিটি মানে এই পুরাটুকু যে ইউআরএলটা আছে এই পেজটার জন্য এই পেজটার একটা অথরিটি বাড়বে। তো যখন অথরিটি বাড়বে তখন কিন্তু গুগল এগুলাকে র্যাঙ্কিংয়ের সামনে দেওয়ার জন্য অনেক ট্রাই করবে বা ক্রাউল করবে বা। আচ্ছা, আমাদের ক্লাস মনে হয় আমাদের কিন্তু লিঙ্ক আর একবার দেওয়া লাগবে আজকে, ঠিক আছে? একটু বিস্তারিত আমরা আলোচনা করব। ওকে, এরপর কিওয়ার্ড রিসার্চ কোন কোন ধরনের দেখা উচিত, কিওয়ার্ড রিসার্চে কোন কোন ধরনের দেখা উচিত, বা কি নিয়ে আমরা কিওয়ার্ড রিসার্চ করবো এবং কিওয়ার্ড রিসার্চের টুলস কি কি, এগুলো আমি দিয়ে দিছি। এগুলো আপনারা নিজে নিজে পড়াশোনা করে নেবেন। সব কিছু যদি আমি ধরে ধরে পড়াশোনা করাই তাহলে হচ্ছে কিছুই বুঝবেন না, বা আপনাদের নিজে থেকে রিসার্চ করার ইচ্ছাটুকু হারায় যাবে। এখন এই 7 এবং 8 নাম্বার টপিক আজকে পড়বেন, পড়ার পর নেক্সট ক্লাসে আপনারা এখান থেকে আমাকে প্রশ্ন করবেন, তাহলে আমি বুঝবো যে আপনারা আসলে পড়াশোনা করছেন কিনা। আচ্ছা, তাহলে কিওয়ার্ড রিসার্চ এখন আমরা কিওয়ার্ড রিসার্চে যাব। তাহলে কিওয়ার্ড কত টাইপের হতে পারে, একটা সার্ভিস পেজের জন্য কি টাইপ কিওয়ার্ড দরকার, একটা সার্ভিস পেজে কয়টা কিওয়ার্ড দরকার, একটা সার্ভিস পেজের কন্টেন্ট স্ট্রাকচার কীরকম হবে, এই সব কিছু জিনিস আমরা জানলাম, তাই না? জি ভাইয়া। ওকে, এখন আমরা আসবো কিওয়ার্ড রিসার্চ। আচ্ছা, কিওয়ার্ড রিসার্চের আপাতত শর্ট একটা ফর্মুলা মনে রাখেন, জাস্ট মুখস্থ বিদ্যা রাখেন, যে লো কিওয়ার্ড ডিফিকাল্টি হাই সার্চ ভলিউম, এতটুকু জাস্ট মনে রাখবেন। এটা করলে আমরা কি পাবো, একটা বেস্ট কিওয়ার্ড পাবো।
যে লো কিওয়ার্ড ডিফিকাল্টি হাই সার্চ ভলিউম, তাহলে লো কিওয়ার্ড ডিফিকাল্টি কি এটা আগে একটু বুঝি আমরা। এটাকে যদি আমি ভাঙি, এখন আমরা আপনারা আমাকে বলেন লো মানে কি? কম, তাই না? বা নিচু। লো মানে কি? কম বা নিচু বা টাইপের সব অর্থ বোঝায় না? জি জি ভাইয়া। ওকে। আর কিওয়ার্ড মানে কি? কিওয়ার্ড মানে সার্চ ইঞ্জিনে যেটা লিখে সার্চ করে সেটাই কিওয়ার্ড আমাদের। আর ডিফিকাল্টি মানে হচ্ছে কঠিন বা কঠিনের লেভেল, কঠিনের মাত্রা কতটুকু। আমরা অনেক সময় ডিফিকাল্ট আর ডিফিকাল্টির মধ্যে কিন্তু পার্থক্য আছে। আমরা অনেক সময় বলি এই কাজটা করা খুব ডিফিকাল্ট হবে। আর ডিফিকাল্টি কি? ওই কাজটা করার কতটুকু, কঠিনের মাত্রা কতটুকু। কঠিনের এটা একটা ধরেন যে আপনি একক ধরতে পারেন। আমরা যেমন কেজি যদি ধরি, কেজি কি? ওজনের একক। তারপর মিটার যদি ধরি, তাহলে মিটার কি? দৈর্ঘ্য বা প্রস্থ পরিমাপ করার যে একক সেটা ইউজ করি, তাই না? তো ডিফিকাল্টি হচ্ছে এরকম যে র্যাঙ্কিং করার জন্য কতটুকু আমরা কঠিন হবে বা কঠিনের মাত্রা কতটুকু। বুঝতে পারছেন? জি ভাইয়া। তাহলে লো কিওয়ার্ড, হ্যালো, কেউ কিছু বলতেছিলেন? হ্যাঁ ভাই বলছি। ওকে, তাহলে লো কিওয়ার্ড ডিফিকাল্টি কি? মানে আমি ধরেন যে বেস্ট প্লাম্বার যদি লিখি ইন ক্যালিফোর্নিয়া, বেস্ট প্লাম্বার ইন ক্যালিফোর্নিয়া, এই কিওয়ার্ডটা লিখে সার্চ করলাম আমি। ধরেন এটা একটা আমার কিওয়ার্ড। তো এই কিওয়ার্ডকে র্যাঙ্কিং করা কতটুকু সহজ হবে, এই কিওয়ার্ডটাকে র্যাঙ্কিং করা কতটুকু সহজ হবে আমার জন্য, সেটার যে মাত্রাটা আমরা নির্ধারণ করব সেটাই হচ্ছে ডিফিকাল্টি। ঠিক আছে? এখানে দেখেন এই যে কিছু জিনিস দেখাই আমরা, যারা এসইও এক্সপার্ট হিসেবে কাজ করবেন, এটা একটা কিওয়ার্ড, তাই না? এইটা একটা ওয়েবসাইট, এইটা একটা ওয়েবসাইট, আবার এখানে নিচে আরেকটা ওয়েবসাইট আছে। এখন আপনারা কি বুঝতেছেন যে এখানে যে স্পন্সর লেখা আছে, স্পন্সর মানে কি? হয়তো সম্ভবত অ্যাড দিচ্ছে। অ্যাড রান করছে গুগলে, যারা হচ্ছে অ্যাড রান করতেছে তারা হচ্ছে স্পন্সর লেখা আছে। এখন কিওয়ার্ড রিসার্চটা যে এত বেশি ইম্পর্টেন্ট, শুধুমাত্র এসইও এক্সপার্ট না, গুগল এক্সপার্ট যারা তারাও। এসইওকে কিন্তু মাদার অফ ডিজিটাল মার্কেটিং বলা হয়। মাদার অফ ডিজিটাল মার্কেটিং এই জন্যই বলা হয়, দেখেন আপনি কিওয়ার্ড রিসার্চ করলে গুগল অ্যাডসের জন্য কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন, এসইওর জন্য করতে পারবেন। তো যারা এইখানে আমাদের গুগল অ্যাডস এক্সপার্ট যারা কাজ করছে এখানে এই ওয়েবসাইটগুলোর জন্য, যারা যে অ্যাড রান করছে, তারা অবশ্যই এই কিওয়ার্ডটা রিসার্চ করে বের করছে। সো কিওয়ার্ড রিসার্চ কতটা ইম্পর্টেন্ট আপনারা কি বুঝতে পারতেছেন এই টপিকটা থেকে, এখানে এই বিষয়টুকু দেখে? জি ভাইয়া। আচ্ছা, তাহলে এই জন্যই বলা হচ্ছে এসইও কে কি মাদার অফ ডিজিটাল মার্কেট। এখন দেখেন এইখানে একটা জিনিস দেখাই, এটা কিওয়ার্ড ইয়েল্প কিন্তু সাইটেশন, আমরা সাইটেশন পরে দেখব। এখানে কি এই যে একটা ওয়েবসাইট আসছে না র্যাঙ্কে, আবার এই একটা ওয়েবসাইট আসছে। এখন এই দুইটার মধ্যে কোন এসইও এক্সপার্টরা ভালো কাজ করছে? ও সরি, এই দুটোর মধ্যে কে ভালো কাজ করছে বলেন তো, বা কে মাইন্ড রিড করতে পারছে ভালো এই কিওয়ার্ডটার জন্য? এই কিওয়ার্ডটার জন্য কে করতে পারছে ভালো? যে উপরে থাকবে সেই তো ভালো কাজ। যে উপরে থাকতেছে সেই ভালো করছে, তাই না? জি ভাইয়া। তাহলে কিওয়ার্ড রিসার্চ কতটা ইম্পর্টেন্ট বুঝতে পারতেছেন? ওকে, কোথায় ছিলাম আমরা? লো কিওয়ার্ড ডিফিকাল্টি এবং হাই কিওয়ার্ড ডিফিকাল্টি। আচ্ছা, হাই সার্চ ভলিউম। তাহলে লো কিওয়ার্ড ডিফিকাল্টি কি বুঝছেন? যে তার
ডিফিকাল্টি মানে কেডি, ডিফিকাল্টিকে আমরা কেডি বলি, হ্যাঁ ঠিক আছে। কিওয়ার্ড ডিফিকাল্টিকে সংক্ষেপে কেডি বলা হচ্ছে, যে বোঝা যায় গুগলের প্রথম পেজে র্যাঙ্কে আসতে কতটা কঠিন হবে। প্রত্যেকটা জিনিস কিন্তু আমি একদম সুন্দর করে হ্যান্ড নোট করে দিচ্ছি, শেষে গিয়ে আবার বদনাম করেন না, বুঝতে পারছেন? আদার কিওয়ার্ডটা কি কমন কিওয়ার্ড হতে পারে যেগুলো মানুষ সচরাচর আর কি ব্যবহার করে? আচ্ছা, এটা মাদার কিওয়ার্ড কমন কিওয়ার্ড হবে কিনা বা আপনার টার্গেটেড কিওয়ার্ড আসলেই হবে কিনা, আপনি যখন যে বিজনেস নিয়ে কাজ করবেন, যখন যে ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করবেন, তখন ওই ইন্ডাস্ট্রির জন্য আপনাকে আগে এসইওর একটা স্ট্র্যাটেজি প্ল্যান সাজাইতে হবে। এখন ধরেন আপনি, আমরা তো এটা কমন কিওয়ার্ড কি হতে পারে, টি শার্ট, টি শার্ট হইতে পারে। এখন টি শার্ট যদি আমার কমন কিওয়ার্ড হয়, তাহলে পোলো টি শার্ট, মেন্স টি শার্ট, এগুলো তো কিওয়ার্ড, তাই না? জি ভাইয়া। তো এখন আপনাকে আগে বুঝতে হবে যে ওইটার জন্য আসলেই ওই কিওয়ার্ডটা ঠিক আছে কিনা। এখন যে পোলো কোম্পানি বা লারি বা ইনফিনিটি মেগামল সবাই তো টি শার্ট বিক্রি করবে, তাই না? এখন তারা আসলে টি শার্ট দিবে কিনা, মানে পোলো টি শার্ট ইউজ করবে কিনা, অথবা শুধু টি শার্ট ইউজ করবে কিনা, এই কিওয়ার্ডগুলো আপনি যখন যে ইন্ডাস্ট্রিতে কাজ করবেন ওই ইন্ডাস্ট্রির বেস আপনাকে মার্কেটিং প্ল্যানটা সাজাইতে হবে এবং ওই ইন্ডাস্ট্রি বেস আপনাকে কিওয়ার্ড রিসার্চ করতে হবে। এখন কেউ সার্ভিস দিচ্ছে ক্লিনিং সার্ভিস, ক্লিনিং সার্ভিসে গিয়ে যদি আপনি প্লাম্বিংয়ের কোনো কিওয়ার্ড ঢুকান, তাহলে কি কোনো কাজে দিবে? না ভাইয়া। সো আপনার ক্লায়েন্টের বিজনেস কি এটা আগে আপনাকে বুঝতে হবে, এবং আপনার ক্লায়েন্টের টার্গেটেড অডিয়েন্স কারা এটা আপনাকে আগে বুঝতে হবে। টার্গেটেড অডিয়েন্স আপনি যদি বুঝতে পারেন, তাহলে টার্গেটেড অডিয়েন্সের সার্চ ইন্টেন্ট কীরকম হবে এটাও আপনি বুঝতে পারবেন। আর সার্চ ইন্টেন্ট বুঝতে পারলে আপনি কি কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন। ওকে, আর একটা হচ্ছে হাই সার্চ ভলিউম। হাই সার্চ ভলিউম মানে কি, যাই আপনারা যারা লো কিওয়ার্ড ডিফিকাল্টি বুঝছেন তারা হচ্ছে হাই সার্চ ভলিউমকে বুঝতে পারতেছেন? কেউ কি বলতে পারবেন এটা অর্থটা কি? যে কিওয়ার্ডটা অনেক বেশি পরিমাণ মানুষ সার্চ করে। প্রত্যেকটা কিওয়ার্ডেরই একটা মান্থলি সার্চ ভলিউম থাকে। সার্চ ভলিউম মানে হচ্ছে কতটুকু পরিমাণে সার্চ করতেছে, আমাদের সার্চ ইঞ্জিনে কি পরিমাণ সার্চ করতেছে। তাহলে হাই সার্চ ভলিউম মানে খুব বেশি যে কিওয়ার্ড নিয়ে সার্চ করা হচ্ছে সেটা। এখন ধরেন এখানে একটা জিনিস মাথায় রাখবেন যে আমরা সবসময় লো কিওয়ার্ড ডিফিকাল্টি নিব, মানে কেডিটা সবসময় লো নিব। আর এমএসভি বা এসভি আমরা সংক্ষেপে বলতে পারি, এমএসভি বা এসভি আমরা বলতে পারি সংক্ষেপে। আমরা সবসময় সাধারণত এসভি ইউজ করি। এমটা এই জন্য ইউজ করছি এখানে আপনাদের বোঝার সুবিধার জন্য যে মান্থলি সার্চ ভলিউম। তো সার্চ ভলিউম সব থেকে বেশি একটা কিওয়ার্ড রিসার্চ করার জন্য সার্চ ভলিউম সব থেকে বেশি নিব এবং কেডিটা সব থেকে কম নিব। কেডি কি নিব? কেডি কম নিব। কি নিব? এটা হচ্ছে প্লাস ফিগার থাকবে, এটা কি প্লাস ফিগার থাকবে, আর এটা হচ্ছে মাইনাস ফিগার থাকবে, মানে এটার কম আর এটা হচ্ছে বেশি। ঠিক আছে, এতটুকু বুঝছেন? একটা কিওয়ার্ড রিসার্চ করতে গেলে আমি যখন প্রাইমারি কিওয়ার্ড বা রিলেটেড কিওয়ার্ড যখন ইউজ করব, বা আমার ক্লায়েন্টের জন্য ধরেন আমি এই কিওয়ার্ডটা ইউজ করতেছি, এইটাই আমি রিসার্চ করলাম, আমি এটা কিওয়ার্ড রিসার্চ করে বের করলাম। এখন এইটা নিলাম আর একটা নিলাম 24/7 প্লাম্বার সার্ভিস ইন ক্যালিফোর্নিয়া, মানে 24 আওয়ার সার্ভিস। দেখছেন 24/7 লিখো, মানুষ কিন্তু সার্চ করে। দেখছেন এখানে কোয়ারা র্যাঙ্ক করে বসে আছে, বাবা রে।
আচ্ছা, এটা একটা কিওয়ার্ড। এটা একটা আমার কিওয়ার্ড। এখন এই কিওয়ার্ডটার মান্থলি সার্চ ভলিউম হচ্ছে 500, আর এটার মান্থলি সার্চ ভলিউম হচ্ছে 700। এখন আমরা যদি হাই সার্চ ভলিউম চিন্তা করি, তাহলে কোন কিওয়ার্ডটা নিব? এইটা নিব নাকি এইটা নিব? নিচেরটা নিব। নিচের নিব। আর ধরেন এইটার কেডি হচ্ছে আমাদের 24, আর এইটার কেডি কত? 23। তাহলে কোনটা নিব? নিচেরটাই নিব। তাহলে সব দিক চিন্তা ভাবনা করে আমরা যখন কিওয়ার্ড রিসার্চের একদম মূল মানে সবটুকু অংশ যখন শেষ করব, কিওয়ার্ড রিসার্চ যখন পুরোপুরি শেষ করব, তখন আপনারা অটোমেটিকলি বুঝতে পারবেন আসলে আমাদের কোন কিওয়ার্ডটা পিক করা উচিত, বা কোন কিওয়ার্ডটা আমার ক্লায়েন্টের জন্য আরওআইটা ভালো আনে দিবে। আরওআই অর্থ হচ্ছে, আরওআই অর্থ বুঝেন? কমার্সে কেউ ছিলেন? আরওআই হচ্ছে রিটার্ন অফ ইনভেস্টমেন্ট। আমার একজন ক্লায়েন্ট এই কিওয়ার্ডের পিছনে, বা আমাকে যখন এসইও এক্সপার্ট হিসেবে হায়ার করবে, কেন হায়ার করবে? তার একটা ভালো রেজাল্ট নিয়ে আসার জন্য। তা আমাকে যখন তারা এসইও এক্সপার্ট হিসেবে হায়ার করবে, বা আপনাকে যখন হায়ার করবে, তখন কি আপনি এমনি এমনি কাজ করবেন না টাকা নেবেন? টাকা নেবেন। নেবেন কি না? ফাও ফাও কাজ করবেন নাকি কেউ? গুগল অ্যাডসের জন্য অনেকে হয়তো বা এখানে হায়ার করতে পারে। ধরেন একজন গুগল অ্যাডস এক্সপার্টকে হায়ার করছে, তো এখন আরওআই হচ্ছে রিটার্ন অফ ইনভেস্টমেন্ট, যে আমি এই কিওয়ার্ডটার পিছনে কত টাকা খরচ করলে গুগলের ফার্স্ট 1 নম্বর পজিশনে আসব। এই যে এখানে 1 নম্বর পজিশনে থাকবো, ঠিক আছে? বোঝা গেছে? কনসেপ্ট কি ক্লিয়ার হয়েছে? ওকে, আচ্ছা, আমাদের মিট লিঙ্ক শেষ হয়ে যাবে। আমি আর একটা মিট লিঙ্ক দিচ্ছি। আমি হচ্ছে আর একটা মিট লিঙ্ক দিয়ে আপনারা আর একটু জয়েন করেন। হ্যাঁ, আমাদের হয়তো আর 10-15 মিনিট টাইম লাগবে। জয়েন করতে পারবেন কি না? তারা আছে নাকি কারো? পারবো ভাই। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, লো কিওয়ার্ড এবং কি হাই, লো কেডি এবং হাই সার্চ ভলিউম, এই দুইটা জিনিস মনে রাখতে বলছি, তাই তো? এখন আমরা আজকে নিজে নিজে কিছু ফ্রি টুলস দিয়ে কিওয়ার্ড রিসার্চ প্র্যাকটিস করবেন। কোনো একটা যার যেরকম ইচ্ছা সেরকম জিনিস নেই। আমি এটা লিঙ্ক দিয়ে দিচ্ছি এখানে, Ahrefs, এখানে গেলে আপনারা, আরে এখন আবার কে জয়েন করে? এখানে গেলে আপনারা এই ওয়েবসাইটে গেলে ফ্রিতে কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন, ঠিক আছে? এরপরে আমি হচ্ছে পেইড টুলস দিয়ে দিব আপনাদেরকে। প্লাম্বার সার্ভিস ইন ক্যালিফোর্নিয়া, এটার জন্য আমরা এখানে কিন্তু কান্ট্রি সিলেকশন করে দিতে হবে, ঠিক আছে? কোন কান্ট্রির জন্য করতে যাচ্ছেন? যেহেতু আমরা ক্যালিফোর্নিয়া নিছি, তো ক্যালিফোর্নিয়া হচ্ছে ইউএস এর একটা স্টেট। ও মা গো, কি কয়? দেখছেন কাহিনী? এটা তো আরো আসবে না, আগে কান্ট্রি সিলেকশন করে দিতে হবে। এই যে দেখবেন এখানে অনেকগুলো আপনারা কিওয়ার্ড ইউজ করতে পারবেন। দেখবেন KDNA লেখা আছে, নট অ্যাভেলেবল, মানে ইজি। আগে খুব এটাতে কিন্তু আগে দেখাইতো আমাদের, আপনার কি এক্সাক্ট রেজাল্টটা দেখাইতো। এটা দেখাচ্ছে 100 নিচে, 100 নিচে কত এক্সাক্ট রেজাল্ট দেখাচ্ছে না। আচ্ছা, একটু উবার সাজেস্ট ট্রাই করে দেখি আমরা একটু।
আপাতত সাইন ইন করতে পারবো না। আচ্ছা এখানে দেখেন আমরা কি নিয়ে সার্চ করছিলাম, প্লাম্বার ইন ক্যালিফোর্নিয়া ইউনাইটেড স্টেটস। সার্চ ভলিউম 0 ঠিক হয়, সার্চ ভলিউম 0 আবার সিও ডিফিকাল্টি মানে কিওয়ার্ড ডিফিকাল্টি দেখাচ্ছে কত 4। আপনারা এই স্টেপটা দিয়ে আপাতত কিওয়ার্ডের আইডিয়াগুলো জেনারেট করা শিখেন, ঠিক আছে? আচ্ছা আর একটা জিনিস হবে কি যে ডিফারেন্ট টুলস ডিফারেন্ট রেজাল্ট দেখাবে, কিন্তু এটা নিয়ে আবার ভয় পাওয়ার কোনো কিছু নাই। এই স্টেপ একটা রেজাল্ট দেখাবে, মস একটা রেজাল্ট দেখাবে, সেমরাস একটা রেজাল্ট দেখাবে, আবার কিওয়ার্ড প্ল্যানার একটা রেজাল্ট দেখাবে। তো এইটা নিয়ে কোনো কিছু দেখার ইয়ে নেই, ভয় পাওয়ার কিছু নাই, ঠিক আছে? এক একটা টুলস এক একটা রেজাল্ট দেখাবে। আমরা আপনাদেরকে যখন এই কিওয়ার্ডের এটার যখন এই যে ফ্রি কিওয়ার্ড রিসার্চের যে আমাকে একটা শিট করে দিতে পারবে সুন্দর করে, যে বলতে যারা যারা অ্যাসাইনমেন্টটা করবে তাদেরকে হচ্ছে আমাদের পেইড ভার্সনের অ্যাক্সেস দেওয়া হবে। পেইড ভার্সনের কি দিব? অ্যাক্সেস দিব, যেখানে আপনারা এই দেখেন সেমরাসের ক্লাউড থেকে কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন। ডোমেইন ওভারভিউ, কিওয়ার্ড ওভারভিউতে গিয়ে এই সেমরাস নিয়ে কিন্তু একদিন ক্লাস নিব, কিভাবে কোথায় থেকে কি করবেন। টুলস ইউজ করতে না শিখলে তো আবার পারবেন না। প্লাম্বার কি ক্যালিফোর্নিয়া দরকার নাই নাকি? দেখছেন সার্চ ভলিউম কত কম আর কিওয়ার্ড ডিফিকাল্টি কত বেশি। আচ্ছা এখানে একটা জিনিস বোঝাই আসছি, যেহেতু ইন্টেন্ট এই যে কমার্শিয়াল সি লেখা থাকবে কমার্শিয়াল, আই লেখা থাকলে ইনফরমেশনাল, এরপর লেখা থাকলে ট্রানজ্যাকশনাল, এন লেখা থাকলে হবে নেভিগেশনাল, ঠিক আছে? এখন এখানে দেখবেন যে কেডিতে ভেরি হার্ড 85 থেকে 100 পর্যন্ত যেটা কেডি থাকবে সেটা হচ্ছে খুব হার্ড হয়ে যাবে র্যাঙ্কিং করার জন্য, তার মানে কেডি খুব বেশি। আর যেটা শুধুমাত্র হার্ড সেটা হচ্ছে 72-54। আর যেটা ডিফিকাল্ট বলবে একটু কঠিন টাইপের ওটা হচ্ছে কি 50-69, পসিবল 30-49, ইজি যেটা খুব সহজে র্যাঙ্ক করতে পারবো 15 থেকে 15-29। আর যেটা ভ্যারি ইজি খুবই সহজে একটু হালকা একটু ঘষা মাজা করলেই জন্য র্যাঙ্কে চলে আসবো, এই টাইপের জিনিস হচ্ছে 0 থেকে 14 পর্যন্ত, ঠিক আছে? তো যেটা খুব হাই হবে এটা দিকে রেড হয়ে যাবে, যে মার্সার রাখলেই দেখতে পাবেন। এটা দেখেন ডিফিকাল্ট দেখাবে, এটা দেখবেন যে ভেরি ইজি, এইটা ইজি, বুঝতে পারছেন? টুলস ইউজ করলে আপনারা অটোমেটিক আস্তে আস্তে সব কিছু শিখে যাবেন। সো আজকের এই ক্লাসটার মধ্যে কারো কি কোনো প্রশ্ন আছে? হ্যালো, না ভাই কোনো প্রশ্ন নাই। কোনো প্রশ্ন নাই? আচ্ছা আপনাদেরকে একটা জিনিস দেখাই, দেখেন ভালো করে কাজ করলে কত সহজেই সবকিছু আপনারা র্যাঙ্কে নিয়ে আসতে পারবেন। আরে আল্লাহ, এই যে দেখেন আমাদের হচ্ছে একটা কিওয়ার্ড বেস্ট এসইও কোর্স ইন 2025। এই কিওয়ার্ড লিখলে দেখবেন দেখছেন 2 নাম্বার, এটা তো স্পন্সর্ড, এটা বাদ, এটাতে অ্যাড রান করছে।
এটা তো স্পন্সর, এটাও বাদ, এগুলো তো রিলস, এগুলো বাদ। এখানে কিছু এসইও কোর্সের একটা কোর্স আছে, স্পন্সর, এটা বাদ। আমাদের ক্লাস কিন্তু, আমাদের ইউটিউবটা কিন্তু 2 নাম্বার পজিশনে চলে আসছে। এটা যদি আপনারা যদি বলেন ভাই বারবার সার্চ করতেছি এই জন্য হয়তো এরকম। ইনকগনিটো মোটেও যদি আমরা যাই, এখানে দেখেন যে রেজাল্ট, যত ভালো practice করবেন তত ভালো রেজাল্ট নিয়ে আসতে পারবেন। কই ছিল ফার্স্ট নাম্বার, এই দেখেন চলে আসছে। এইটার ধরেন যে 25K ভিউ, তারপরে এটা আগে আসে নাই, এটা আমাদের 7 দিন আগে করছি, মাত্র 127 ভিউ। 3 মিলিয়ন ভিউ 4 বছর আগে, এইটাকেও টপকাইছে দেখেন। সো আমরা যত খালিদ ফারহানের কোর্সকেও টপকাই গেছে। যত ভালো করে শিখবেন তত ভালোভাবে কাজগুলো করতে পারবেন, বুঝতে পারছেন? এই কোর্সে কি ভাই ইউটিউব এসইও কি শেখাবেন নাকি? ইউটিউব এসইও আমরা বেসিক লেভেলটা শেখাবো, ভিডিওর বেসিক লেভেলগুলো শেখাবো। আচ্ছা, আর অনেকে ভাবে যে একদিনে সবকিছু শিখবো, একদিনে অনেক বড় হব। আসলে কোথাও কখনো কোনোদিন একদিনে বড় হওয়া যায় না ভাই। লেগে থাকতে হবে, প্র্যাকটিস করতে হবে, তারপরেই আপনার সাকসেস আসবে। ধরেন আপনি 4 তলা উঠবেন, 4 তলা উঠতে গেলে কি আপনি একবারে 4 তলা উঠতে পারবেন? ছোট ছোট সিঁড়িগুলো টপকায় 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 তারপরে আপনি 4 তলা আসবেন। সো সাকসেসের জন্য আপনাকে অবশ্যই ছোট ছোট সিঁড়িগুলো বা ছোট ছোট গোল করতে হবে, ছোট ছোট সিঁড়িগুলো আপনাকে টপকাইতে হবে, ছোট ছোট ধাপগুলো আপনাকে কমপ্লিট করতে হবে। যখন আপনি এগুলো কমপ্লিট করবেন তখনই আপনি সাকসেসের দ্বার প্রান্তে পৌঁছাবেন। আবার অনেকে ভাবে যে একবার ফেল করছি আর পরীক্ষা দিব না, মানে একবার ট্রাই করে পাইলাম না তার মানে আর পাবো না, এরকম না। সবসময় ভিতরে পজিটিভ চিন্তা ভাবনা রাখবেন, এইবার হয় নাই ঠিক আছে, পরের বার অবশ্যই হবে, ঠিক আছে? যে একদিনে সবসময় সবকিছু হয় না, একদিনে কখনোই কোনো কিছু পাবেন না। আপনি একটা সাকসেস, একজন বিসিএস ক্যাডার হবেন বা একজন এসইও এক্সপার্ট হবেন, কিন্তু এটার জন্য কোনো পরিশ্রম করবেন না তা তো হবে না। কখনো ওই যে চায়নার বাসার গল্প শুনছেন না, চায়না ব্যাম্বু, যা 28 দিনে 36 ইঞ্চি লম্বা হয়, না 28 মিটার লম্বা হয়। 28 মিটার লম্বা মানে বুঝতেছেন? 28 দিনে, মাত্র 28 দিনে কি 26 দিনে একবারে 28 মিটার লম্বা হয়ে যায়। কিন্তু ওই বীজটা, ওই গাছের বীজটা কিন্তু বপন করছে ধরেন 4 বছর আগে। 4 বছর আগে বীজটা বপন করা হয় এবং সেটাতে প্রতিনিয়ত জল ঢালা হয়, পরিচর্যা করা হয়। তারপর আস্তে 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 আমাদের সাকসেস আসে, ঠিক আছে? হ্যালো, হ্যাঁ ভাই শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাসে আমাদের দেখা হবে, ততদিন পর্যন্ত ভালো। আচ্ছা, এই যে যেমন আজকের ক্লাসটা হচ্ছে যেমন পিডিএফ আমি যেমন ড্রাইভে আপলোড করে দিয়ে দিছিলাম, আজকে হচ্ছে এখনই ড্রাইভে আপলোড করে দিয়ে দিব, কারণ এক একটা ক্লাসের ডিউরেশন যেহেতু 1-1.5 ঘন্টা করে হয়ে যায়, আমাদের 1 ঘন্টা হয়ে যায়। সো এগুলার ফাইলটাও অনেক ভারী হয়ে যায়, এক একটা ক্লাস 300, 400, 500, 600 করে এমবি হয়ে যায়। তো ড্রাইভে আপলোড করতে অনেক সময় টাইম লাগে, ঠিক আছে? আর আপনারা তো জানেন মানে ফ্রি গুগল ড্রাইভ 15 জিবির বেশি ধরে না, জানেন কি এটা? জানেন কে কে জানেন? হাত তুলেন তো দেখি।